আজকে করোনাকালীন অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি সাদত কলেজ, করটিয়া, টাঙ্গাইল, অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে পরিবার পরিজন নিয়ে ভালো আছি। আজ আমি তোমাদের ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতির 11তম অধ্যায় ফ্যাক্টর মার্কেট বা উপকরণ বাজার নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই দেখে নিই আজকে আমরা উপাদান বাজারের বা উপকরণ বাজারের কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা উপাদান বাজারের ভূমিকা নিয়ে আলোচনা করব, তারপরে উপাদান বাজার, উৎপন্ন বাজার, উপাদান বাজার এবং উৎপন্ন বাজারের কিছু মিল অমিল রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে উপাদানের চাহিদা কি সেটা নিয়ে আলোচনা করব, উপাদানের যোগান নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ শ্রমের পশ্চাৎ দিকে বাঁকানো যোগান রেখা অর্থাৎ ব্যাকওয়ার্ড বেন্ডিং যোগান রেখা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করি। প্রথমে আমরা জেনে নিই উপাদান বাজার কাকে বলে। যে বাজারে উৎপাদনের উপকরণসমূহ ক্রয় বিক্রয় হয় তাকে উপাদান বাজার বা ফ্যাক্টর মার্কেট বলে। উপাদান বাজারের উপাদান দুটি, একটি হলো উপাদানের চাহিদা, অপরটি উপাদানের যোগান। উপাদানের মালিক বা জনগণের কাছ থেকে আসে উপকরণের যোগান এবং ফার্ম বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে আসছে উপকরণের চাহিদা। উপকরণের চাহিদাকে উদ্ভূত চাহিদা বা শ্রেষ্ঠ চাহিদা বা ডিরাইভড ডিমান্ড কার্ভ বলে। উপকরণ বাজারে বা উৎপন্ন বাজারে যদি পূর্ণ প্রতিযোগিতা থাকে তাহলে আমরা জানি যে AR = MR হয়, অর্থাৎ অ্যাভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ সমান হয়ে যায়। তখন VMP = MRP হয়ে যায়, অর্থাৎ ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট এবং মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট সমান হয়ে যায় উৎপন্ন বাজারে যদি পূর্ণ প্রতিযোগিতা বিরাজ করে। আর উৎপন্ন বাজারে আমরা জানি AR is greater than MR হয়, তখন VMP less than MRP হয়ে যায়। আর উপকরণ বাজারে যদি পূর্ণ প্রতিযোগিতা বিরাজ করে তাহলে AFC = MFC হয়, অর্থাৎ অ্যাভারেজ ফ্যাক্টর কস্ট এবং মার্জিনাল ফ্যাক্টর কস্ট দুটোই সমান হয়ে যায় এবং রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল হয়। অর্থাৎ উপকরণ বাজারে যদি পূর্ণ প্রতিযোগিতা বিরাজ করে তাহলে AFC এবং MFC সমান হয় এবং সেটা ভূমি অক্ষের সমান্তরাল হয়ে যায়, অর্থাৎ AFC = MFC হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর উপকরণ বাজারে যদি একচেটিয়া বিরাজ করে
অর্থাৎ মনস্বনী থাকে, সেই ক্ষেত্রে এএফসি লেস দেন এমএফসি হয়ে যায়। অর্থাৎ এমএফসি এবং এএফসি রেখা দুটোই বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়, কিন্তু এমএফসি রেখাটা এএফসি রেখার উপরে অবস্থান করে। আমরা চিত্রে দেখাই, এই হলো এএফসি রেখা, এটার উপরে অবস্থান করে এমএফসি রেখা। অর্থাৎ এক্ষেত্রে এএফসি রেখা ঊর্ধ্বগামী, বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, এবং এমএফসি রেখাও ঊর্ধ্বগামী, কিন্তু এএফসি রেখার উপরে এমএফসি রেখা অবস্থান করে। উৎপন্ন বাজারে শ্রমিক নিয়োগের দুটো ভারসাম্য শর্ত রয়েছে। এক নম্বর শর্ত বা ফার্স্ট অর্ডার কন্ডিশন বা নেসেসারি কন্ডিশন বা প্রয়োজনীয় শর্ত হলো এমআরপি ইকুয়াল এমএফসি। এটা হলো ফার্স্ট অর্ডার কন্ডিশন বা প্রয়োজনীয় শর্ত। আর পর্যাপ্ত শর্ত হলো এমআরপি রেখা এমএফসি রেখাকে উপরের দিক থেকে সেট করে নিচে চলে যাবে। অর্থাৎ এমআরপি রেখা এমএফসি রেখাকে উপরের দিক থেকে সেট করে নিচে চলে যাবে। অর্থাৎ এটা হলো এমএফসি রেখা, এটা হলো এমআরপি রেখা। অর্থাৎ এমআরপি রেখা এমএফসি রেখাকে উপরের দিক থেকে সেট করে নিচে চলে যাবে। তাহলে আমরা দেখলাম যে উৎপন্ন বাজারে শ্রম নিয়োগের দুটি ভারসাম্য শর্ত রয়েছে। একটা প্রয়োজনীয় শর্ত হলো এমআরপি মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট ইকুয়াল এমএফসি মার্জিনাল ফ্যাক্টর কস্ট। আর পর্যাপ্ত শর্ত বা সেকেন্ড অর্ডার কন্ডিশন এমআরপি রেখা এমএফসি রেখা এমআরপি রেখা এমএফসি রেখাকে উপরের দিক থেকে সেট করে নিচে চলে যাবে। যেটা আমরা নিচে চিত্রে দেখালাম যে এমএফসি রেখা ভূমি অক্ষের সমান্তরাল এবং এমআরপি রেখা উপরের দিক থেকে সেট করে নিচে চলে গেছে। এটাই হলো ভারসাম্য বিন্দু। এটা আমরা যদি ই বিন্দু দেই, ই বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত এমআরপি ইকুয়াল এমএফসি হয়েছে এবং পর্যাপ্ত শর্ত এমআরপি রেখা এমএফসি রেখাকে উপরের দিক থেকে সেট করে নিচে চলে গিয়েছে। এখন আমরা দেখব যে উৎপন্ন বাজারে এবং উপাদান বাজারে দুটি বাজারেই যদি পূর্ণ প্রতিযোগিতা বিরাজ করে তাহলে শ্রম শোষণের সৃষ্টি হয় না, অর্থাৎ কোনো শ্রম শোষণ হয় না। কিন্তু যদি উৎপন্ন বাজার এবং উপাদান বাজার দুটো বাজারে যে কোনো একটিতে যদি একচেটিয়া বিরাজ করে তাহলে শ্রম শোষণের সৃষ্টি হয়। শ্রমিকগণ তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে মালিক পক্ষের সাথে দর কষাকষির মাধ্যমে তাদের বিভিন্ন দাবি দেওয়া আদায় করার জন্য
যে সংগঠন গড়ে তোলে তাকে বলা হয় শ্রমিক সংঘ। এই শ্রমিক সংঘ শ্রমিকের মালিক পক্ষের সাথে দর কষাকষি করে তাদের মজুরি বাড়াতে বা কমাতে পারে, কিন্তু শ্রম নিয়োগ বা কর্মসংস্থানে প্রভাব ফেলতে পারে না। এবার আমরা দেখি উপাদান বাজার কি। আমরা আগে আলোচনা করেছি উপাদান বাজার বা ফ্যাক্টর মার্কেট হলো যে বাজারে উৎপাদনে ব্যবহৃত উপকরণ সমূহ ক্রয় বিক্রয় হয় তাকে উপাদান বাজার বলে। উপাদান বাজারে দুটি উপাদান রয়েছে, একটা উপাদানের চাহিদা এবং উপাদানের যোগান। উপাদানের চাহিদা সৃষ্টি হয় ফার্ম বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে এবং উপাদানের যোগান দেয় উপাদানের মালিক বা জনগণ। এরপরে আছে আমাদের উৎপন্ন বাজার বা প্রোডাক্ট মার্কেট। উৎপাদনের উপকরণ সমূহ ব্যবহার করে যে দ্রব্য উৎপাদিত হয় সেই উৎপাদিত দ্রব্য সামগ্রী যেখানে ক্রয় বিক্রয় হয় বা যে বাজারে ক্রয় বিক্রয় হয় তাকে বলা হয় উৎপন্ন বাজার বা প্রোডাক্ট মার্কেট। উৎপন্ন বাজারে দুটি অংশ, একটা হলো উৎপন্ন দ্রব্য সামগ্রীর চাহিদা এবং উৎপন্ন দ্রব্য সামগ্রীর যোগান। এক্ষেত্রে জনগণ বা পরিবারবর্গ উৎপাদিত দ্রব্যসমূহের চাহিদা সৃষ্টি করে এবং উৎপাদিত দ্রব্যসমূহ ফার্ম বা ব্যবসায়ী প্রতিষ্ঠান যোগান দিয়ে থাকে। এক্ষেত্রে দ্রব্য সামগ্রীর চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে দাম নির্ধারিত হয়। এরপরে আমরা আলোচনা করি উপাদান বাজার এবং উৎপন্ন বাজারের মিল অমিল। এক্ষেত্রে কিছু সাদৃশ্য বৈসাদৃশ্য বা মিল অমিল রয়েছে। প্রথমে আমরা মিল আলোচনা করি। উপাদান বাজারে দামের ক্ষেত্রে উপাদানের যোগানদাতা বা পরিবারবর্গ বা জনগণ বেশি দামে তাদের শ্রম বিক্রি করতে চায়, কিন্তু ফার্ম বা ব্যবসায়ী প্রতিষ্ঠান কম দামে তাদের নিয়োগ দিতে চায়। পক্ষান্তরে উৎপন্ন বাজারে ফার্ম বা ব্যবসায়ী প্রতিষ্ঠান বেশি দামে তাদের দ্রব্য সামগ্রী বিক্রি করতে চায়, কিন্তু ক্রেতাগণ বা পরিবারবর্গ কম দামে দ্রব্য সামগ্রী ক্রয় করতে চায়। উপাদান বাজারে উপাদানের চাহিদা সৃষ্টিকারী ফার্ম বা ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের উৎপাদন কার্য পরিচালনা করার জন্য চাহিদা অনুভব করে। পক্ষান্তরে উৎপন্ন বাজারে পরিবার বা জনগণ তাদের উপযোগ বা তৃপ্তি লাভের জন্য উৎপাদিত দ্রব্যের চাহিদা অনুভব করে। উৎপন্ন বাজার উপাদান বাজারের উপর যেমন নির্ভরশীল, তেমনি উপাদান বাজারও উৎপন্ন বাজারের উপর নির্ভরশীল। অর্থাৎ এক্ষেত্রে উপাদান বাজার এবং উৎপন্ন বাজার একে অপরের পরিপূরক। কিছু অমিল রয়েছে, অমিলগুলো আমরা আলোচনা করি। উপাদান বাজারে
চাহিদা থেকে ব্যবসায় বা মালিক পক্ষ কোনো তৃপ্তি লাভ করে না, কিন্তু উৎপন্ন বাজারে উৎপন্ন বাজারে পরিবার বা জনগণ দ্রব্য সামগ্রী থেকে তৃপ্তি লাভ করে। উপাদান বাজারে উপাদানের মালিক পরিবার বা জনগণ, পক্ষান্তরে উৎপন্ন বাজারে দ্রব্য সামগ্রীর মালিক ফার্ম বা ব্যবসায়ী প্রতিষ্ঠান। উপাদান বাজারে দ্রব্য সামগ্রী বিক্রি করে যে আয় হয়, সে আয়ের মালিক পরিবার বা জনগণ। পক্ষান্তরে উৎপন্ন বাজারে উৎপাদিত দ্রব্য সামগ্রী বিক্রি করে যে আয় হয়, সেই আয়ের মালিক ফার্ম বা ব্যবসায়ী প্রতিষ্ঠান। উপাদান বাজারে দাম নির্ধারণে উপাদানের চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে দাম নির্ধারিত হয়। পক্ষান্তরে উৎপন্ন বাজারে দ্রব্য সামগ্রীর চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাত বা ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে দাম নির্ধারিত হয়। উৎপন্ন বাজারে দ্রব্য সামগ্রীর ক্রেতা হয় পরিবার বা জনগণ। পক্ষান্তরে উপাদান বাজারে ক্রেতা হয় পরিবার বর্গ বা জনগণ। আর উপাদান বাজারের ক্রেতা ফার্ম বা ব্যবসায়ী প্রতিষ্ঠান, আর বিক্রেতা জনগণ। আর উৎপন্ন বাজারের ক্রেতা হলো পরিবার বর্গ, আর বিক্রেতা হলো ফার্ম বা ব্যবসায়ী প্রতিষ্ঠান। এবার আমরা উপাদানের চাহিদা নিয়ে আলোচনা করি। উপাদানের চাহিদা মূলত উপকরণের চাহিদা থেকেই সৃষ্টি হয়। এজন্য উপকরণের চাহিদাকে বলা হয় ডিরাইভড ডিমান্ড বা শ্রেষ্ঠ চাহিদা বা উদ্ভূত চাহিদা। অর্থাৎ কোনো একটি দ্রব্য উৎপাদন করতে যখনই আমি বাজারে কোনো একটি দ্রব্যের চাহিদার সৃষ্টি হয়, তাহলে ওই দ্রব্যের উৎপাদন বাড়াতে হবে। আর ওই দ্রব্যের উৎপাদন বাড়াতে গেলে উৎপাদনে ব্যবহৃত উপকরণের চাহিদা বেড়ে যাবে। সুতরাং দেখা যায় যে উৎপাদনের সাথে উপকরণের চাহিদা ওতপ্রোতভাবে জড়িত। এটা যদি আমরা ম্যাথমেটিক্যালি দেখাই, তাহলে দেখা যায় যে কিউ ইজ এ ফাংশন অফ লেবার। অর্থাৎ উৎপাদনের একটি উপকরণ যদি লেবার বা শ্রম হয়, তাহলে কিউ ফর কোয়ান্টিটি অফ প্রোডাকশন, উৎপাদনের পরিমাণ, এল ফর লেবার শ্রম। অর্থাৎ উৎপাদন বাড়ানোর সাথে সাথে বা উৎপাদিত দ্রব্যের চাহিদা সৃষ্টির সাথে সাথে উপকরণের চাহিদার সৃষ্টি হয়। এজন্য এটাকে ডিরাইভ ডিমান্ড বা শ্রেষ্ঠ চাহিদা বা উদ্ভূত চাহিদা বলা হয়। এরপরে আসে আমাদের উপাদানের যোগান। একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোন একটি উপাদানের যে পরিমাণ বিক্রি করতে চাই, তাকে বলা হয় উপাদানের যোগান। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে
নির্দিষ্ট দামে কোনো একজন শ্রমিক যত ঘন্টা শ্রম দিতে চায় তাকেই বলা হয় উপাদানের যোগান বা সাপ্লাই অফ লেবার। এই উপাদানের যোগান এটা যদি আমরা চিত্রে দেখাতে চাই তাহলে দেখা যায় যে SL supply of labor is a function of wage, অর্থাৎ শ্রমের যোগান নির্ভর করে শ্রমের দাম বা মজুরি বা পারিশ্রমিকের উপর। অর্থাৎ এক্ষেত্রে শ্রমের যোগানদাতা শ্রমের জন্য বেশি দাম নেওয়ার জন্য চেষ্টা করে, পক্ষান্তরে ফার্ম বা ব্যবসায়ী প্রতিষ্ঠান উপাদানের যোগান নিয়োগের জন্য কম দাম দিতে চেষ্টা করে। ফলে শ্রমিক এবং ফার্ম বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের উভয়ের দর কষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট দাম নির্ধারিত হয়, যেটা আমরা ওয়েজ বা মজুরি হিসেবে দেখাই। সাধারণত শ্রমের যোগানটা মজুরির উপর নির্ভরশীল এবং এই নির্ভরশীলতাটা হলো সরাসরি, অর্থাৎ মজুরি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে মজুরি বাড়লে শ্রমের যোগান বাড়ে, মজুরি কমলে শ্রমের যোগান কমে। এজন্যই শ্রমের যোগান রেখাটা সাধারণত বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। অর্থাৎ আমরা চিত্রে যদি দেখাই, এটা হলো SL সাপ্লাই অফ লেবার। শ্রমের পরিমাণ পারিশ্রমিক যখন OW0 তখন শ্রমের যোগান OM0, এটা এ বিন্দু। এখন মজুরি বেড়ে OW1 হয়ে গেল, ফলে শ্রমের যোগানও বেড়ে OM1 হলো। অর্থাৎ চিত্রে দেখা যাচ্ছে মজুরি OW0 থেকে যখন OW1 হয়ে গেল, শ্রমের যোগানও OM0 থেকে OM1 হয়ে গেল, অর্থাৎ এ থেকে বি বিন্দুতে চলে গেল। অর্থাৎ এক্ষেত্রে আমরা ভূমি অক্ষে শ্রমের যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে মজুরি বা শ্রমিকের পারিশ্রমিক পরিমাপ করছি। অর্থাৎ আমরা দেখলাম যে শ্রমের যোগান রেখাটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। এটা হলো সাধারণত, অর্থাৎ এখানে আমরা যদি বলি DSL, আমরা যদি ফার্স্ট ডেরিভেটিভ করি DW ইকুয়াল F প্রাইম W ইজ গ্রেটার দ্যান 0, অর্থাৎ শ্রমের মজুরির সাথে শ্রমের যোগানের ধনাত্মক সম্পর্ক, অর্থাৎ মজুরি বাড়লে শ্রমের যোগান বাড়ে এবং মজুরি কমলে শ্রমের যোগান কমে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে শ্রমের মজুরি বাড়লেও অনেক সময় শ্রমের যোগান বাড়ানো বা দ্রব্যের যোগান বাড়ানো সম্ভব হয় না। সেক্ষেত্রে শ্রমের যোগান রেখাটা লম্ব অক্ষের সমান্তরাল হয়ে যায়, SL। এক্ষেত্রে OW0 মজুরিতে শ্রমের যোগান OM0, মজুরি বেড়ে OW1 হয়ে গেল, কিন্তু শ্রমের যোগান OM0-তে স্থির রয়ে গেল। অর্থাৎ এক্ষেত্রে শ্রমের যোগান রেখাটা লম্ব অক্ষের সমান্তরাল হয়ে গেল। কারণ কি, মজুরি বাড়ানোর সত্ত্বেও শ্রমের যোগান বা উৎপাদিত দ্রব্যের
ব্যবহৃত উপকরণ সমূহের যোগান বাড়ানো সম্ভব হয় না। এরপরে আমাদের আলোচ্য বিষয় শ্রমের পশ্চাৎ দিকে বাঁকানো যোগান রেখা। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইংরেজিতে বলে ব্যাকওয়ার্ড বেন্ডিং সাপ্লাই অফ লেবার, অর্থাৎ শ্রমের যোগান রেখাটা পশ্চাৎমুখী হয়ে যায়। কেন পশ্চাৎমুখী হয়? আমরা জানি যে শ্রমের যোগানের সাথে শ্রমের মজুরির সাথে শ্রমের যোগানের ধনাত্মক সম্পর্ক, অর্থাৎ শ্রমের মজুরি বাড়লে যোগানের পরিমাণ বাড়ে এবং মজুরি কমলে যোগানের পরিমাণ কমে। অর্থাৎ যে রেখায় শ্রমের মজুরির সাথে শ্রমের যোগানের ধনাত্মক সম্পর্ক প্রকাশ পায় তাকে বলা হয় শ্রমের যোগান রেখা। এই শ্রমের যোগান রেখাটা সাধারণত বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়, অর্থাৎ শ্রমের মজুরির সাথে যোগানের ধনাত্মক সম্পর্ক থাকার কারণেই শ্রমের যোগান রেখাটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে শ্রমের যোগান বাড়ালেও মজুরি বাড়ালেও শ্রমের যোগান অনেক সময় না বেড়ে বরং কমতে থাকে। তখন যোগান রেখাটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী না হয়ে পিছনের দিকে বেঁকে যায়। এজন্য এটাকে বলা হয় শ্রমের পশ্চাৎ দিকে বাঁকানো যোগান রেখা বা ব্যাকওয়ার্ড বেন্ডিং সাপ্লাই কার্ভ। অর্থনীতিবিদগণ এই পশ্চাৎমুখী যোগান রেখার কারণ হিসেবে আয় প্রভাব এবং পরিবর্তক প্রভাবের সম্মিলিত ফলাফলকে বিবেচনা করেছেন। অর্থাৎ যখন আয় প্রভাব পরিবর্তক প্রভাবের থেকে শক্তিশালী হয় তখনই যোগান রেখাটা বাম দিকে ডান দিকে ঊর্ধ্বগামী না হয়ে পিছনের দিকে বেঁকে যায়। এই জন্য এটাকে ব্যাকওয়ার্ড বেন্ডিং সাপ্লাই কার্ভ বলে। এটা আমরা চিত্রে দেখাই। প্রিয় শিক্ষার্থী, আমরা চিত্রে ব্যাকওয়ার্ড বেন্ডিং সাপ্লাই কার্ভ বা শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা আমরা দেখানোর চেষ্টা করছি। চিত্রে ভূমি অক্ষে শ্রমের যোগান এবং লম্ব অক্ষে মজুরি পরিমাপ করা হচ্ছে। এক্ষেত্রে সাপ্লাই অফ লেবার ইজ এ ফাংশন অফ ডাব্লিউ, অর্থাৎ শ্রমের যোগানটা মজুরির উপর নির্ভরশীল। প্রাথমিকভাবে মজুরি যখন OW0 তখন শ্রমের যোগান OL0, যেটা আমরা এ বিন্দু দ্বারা চিত্রে দেখিয়েছি। মজুরির পরিমাণ বেড়ে যখন OW1 হলো তখন শ্রমের যোগান বেড়ে OL1 হলো। অর্থাৎ এক্ষেত্রে শ্রমের যোগান বাড়ানোর সাথে সাথে শ্রমের মজুরি বাড়ানোর সাথে সাথে শ্রমের যোগানও বেড়ে গেল। এরপরে মজুরি যখন আরও বেড়ে গেল, অর্থাৎ OW1 থেকে OW2 হয়ে গেল, তখন
শ্রমের যোগান না বেড়ে ও L2-তে কমে আসলো, অর্থাৎ ও L1 থেকে ও L2-তে কমে আসলো। কমে আসার কারণেই যোগান রেখাটা বাম দিকে ডান দিকে ঊর্ধ্বগামী না হয়ে পিছনের দিকে বেঁকে আসলো। আমরা যোগান রেখাটা দেখতেছি, এখানে বি বিন্দু থেকে আবার শ্রমের মজুরি বাড়ানোর সাথে সাথে শ্রমের যোগানটা আস্তে আস্তে কমে আসতেছে, অর্থাৎ শ্রমের যোগান রেখাটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী না হয়ে আবার পিছনের দিকে বেঁকে আসতেছে। এই জন্য এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড বেন্ডিং সাপ্লাই কার্ভ বা পশ্চাৎমুখী যোগান রেখা। এক্ষেত্রে আয় প্রভাব পরিবর্তক প্রভাব থেকে বেশি শক্তিশালী হওয়ার কারণেই মজুরি বাড়ানো সত্ত্বেও শ্রমের যোগান বাড়ছে না। আমরা যদি বাস্তবে দেখি যে অনেক সময় একজন রিক্সাওয়ালা যখন রিক্সা চালিয়ে তার পারিশ্রমিক পাচ্ছে, পারিশ্রমিক পেতে পেতে যখন এক পর্যায়ে তার পারিশ্রমিকের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, তখন সে হয়তো কোনো একটা গাছতলা গিয়ে রেস্ট করতেছে বা অবসর নিচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে তার পারিশ্রমিক বা আয়ের পরিমাণ বেশি হয়ে গেলে তখন সে আর শ্রম দিতে রাজি হয় না। অর্থাৎ এক্ষেত্রে তার পারিশ্রমিক বাড়ানোর সত্ত্বেও তার কিন্তু যোগানটা বাড়ছে না, অর্থাৎ সে আর রিক্সা চালাতে চাচ্ছে না। অর্থাৎ এক্ষেত্রে তার আয় প্রভাব বেশি শক্তিশালী হওয়ার কারণেই সে তাকে মানে লেজার বা অবসরের বেশি উদ্বুদ্ধ হচ্ছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক পর্যায়ে মজুরি বাড়ানো ও W0 মজুরিতে যোগানের পরিমাণ ও L0, মজুরি বেড়ে যখন ও W1 হলো তখন যোগান বেড়ে ও L1 হলো। কিন্তু পরবর্তীতে এই পর্যন্ত মজুরির সাথে যোগানের ধনাত্মক সম্পর্ক, কিন্তু এরপরে যখন মজুরি আরও বাড়ানো হলো, অর্থাৎ আয়ের পরিমাণ যখন বেশি হয়ে গেল, আয় প্রভাব পরিবর্তক প্রভাব থেকে বেশি শক্তিশালী হয়ে গেল, তখন যোগান ও W2-তে বাড়ানোর ফলে যোগানের পরিমাণ ও L1 থেকে কমে ও L2-তে চলে আসলো। অর্থাৎ যোগান রেখাটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী না হয়ে বি বিন্দু থেকে সি বিন্দুতে গিয়ে পশ্চাৎমুখী হয়ে গেল, অর্থাৎ পিছনের দিকে বেঁকে গেল। এটাকেই বলা হয় শ্রমের পশ্চাৎ দিকে বাঁকানো যোগান রেখা বা ব্যাকওয়ার্ড বেন্ডিং সাপ্লাই কার্ভ। প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি এই ক্লাসটি ভালো লেগেছে। তোমরা করোনাকালীন এই পরিস্থিতিতে ক্লাসে এসে তোমরা ক্লাস করতে পারছো না বিদায় সরকারের একটি যুগোপযোগী সিদ্ধান্তের কারণে এই অনলাইন ভিত্তিক ক্লাসের মাধ্যমে তোমাদের ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে। আশা করি তোমরা প্রতিটি ক্লাসে অ্যাটেন্ড করবে, ক্লাসগুলো দেখবে এবং এখান থেকে তোমরা ভালো ফলাফল পেতে পারো। তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।